ম্যাচের পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিল ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। মানে আপনি হোটেলের কথা বলছিলেন, ম্যাচের পর আসলে ভারতীয় ক্রিকেটাররা মাঠের বাইরে কি দেখা হয়েছিল কিনা বা তাদের ফেস এক্সপ্রেশন কেমন লেগেছে আপনার কাছে? ওরা রুমতে বের হয়নি, রুমতে বের হয়নি। দেখুন আমরা কিন্তু গালিও খেয়েছি, এখনকার ক্রিকেটার তো এতটা বুঝবে না। সচিনও চিন্তা করতো যে মাশরাফি বল করছে, সো মাশরাফি ইজ দ্যাট কাইন্ড অফ বোলার যাকে খেলার আগে অন্য দলগুলি স্পেশাল প্ল্যান করে আসতো। যারাই এসেছেন তারাই কিন্তু ক্রিকেটের জন্য কিছু করতে চেয়েছেন এবং দিন শেষে একটা জায়গায় মনে আমরা সবাই একমত থাকি, একটা জায়গায় আমরা সবাই একসাথে হই যে বাংলাদেশ দলটা ভালো খেলো। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ। আমরা কালের কণ্ঠে স্পোর্টসে সবসময় স্যাক্রিফাইসের গল্প করে থাকি এবং যেহেতু উপলক্ষটা ঈদ উল আজহা মানে আসলে কোরবানি, যেটাকে আমরা স্যাক্রিফাইস ধরি। বাংলাদেশ ক্রিকেটের স্যাক্রিফাইস, বাংলাদেশ ক্রিকেটের যেই বেড়ে ওঠা, সেই সব কিছু নিয়ে চমৎকার একটা আড্ডা দেওয়ার জন্য আমাদের সাথে আছেন ফাইনেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ ক্রিকেট হাবিবুল বাশার সুমন। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। অনেক ঈদ জীবন আসলে পার করে ফেলেছেন, এই ঈদ সব ঈদ মানে ঈদ উল আজহাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে টু বি অনেস্ট ঈদ মানে একটা সেলিব্রেশন। ঈদটা আমি ভীষণ উপভোগ করি। বড় ফ্যামিলি যেটা হয় ঈদটা অনেক একটা উৎসবের মধ্যে আসে। আর ঈদের সময় দেশের বাড়িতে যাওয়া হয়, দেশের বাড়িতে ভাইরা থাকে, বোনরা থাকে, তো সবাই মিলে ওরে বিগ ফ্যামিলি। সো ঈদের দিনটা, ঈদের আগের দিন থেকে আসলে আমাদের উৎসবটা শুরু হয়। সো ঈদটা আমার কাছে অনেকটাই উৎসবের মতো। আর ঈদ উল আজহার যেহেতু একটা স্যাক্রিফাইস ব্যাপার থাকে, কোরবানি একটা ব্যাপার থাকে, প্রস্তুতি একটা ব্যাপার থাকে, তো এই প্রস্তুতি একটু আগের থেকে শুরু হয় আমাদের। সো বেসিক্যালি আসলে বাসায় ফিরে যাওয়া, সবার সাথে একসাথে প্ল্যানিং করা, কোরবানির গরু কেনা, তো সব মিলে ঈদ উল আজহার প্রস্তুতি একটু বেশি। রোজার ঈদের থেকে, রমজান ঈদের থেকে ঈদ উল আজহার প্রস্তুতি বেশি হয়। আর ডেফিনেটলি ঈদ উল আজহার একটা ব্যাপার থাকে যে যেহেতু আমরা বড় ফ্যামিলি, শহরে অনেক আত্মীয় স্বজন, সো আমাদের ছেলেদের আমরা ছোটবেলায় যেটা করেছি সবার আত্মীয় স্বজন বাসায় যাওয়া, সবাই বাসায় আসা, তো আমার বাচ্চাদের আসলে ওরা যেহেতু ঢাকায় বড় হচ্ছে, ওদেরকে আসলে আমরা সেভাবে বড় করার চেষ্টা করছি, ঈদের সবার সাথে মিলেমিশে থাকতে, সবার সাথে আসলে এই যে সোশ্যাল গ্যাদারিংটা সেটা যেন ওরা আমরা যেভাবে বড় হয়েছে সে ওদের তৈরি করার চেষ্টা করছি। বেশ চমৎকার বিষয়। তবে আমাদের দর্শকরা জানতে চাইছে, যখন আপনি ক্রিকেট খেলতেন ওই সময় নিশ্চয়ই কয়েকটা ঈদ আসলে দেশেও পরিবার থেকে দূরে থাকতে হয়েছে অথবা ফরেন ট্যুর ছিল সেখানেও থাকতে হয়েছে, এই এক্সপিরিয়েন্সটা বলেন। আমার প্রথম দেশের বাড়ি ঈদ সম্ভবত নিউজিল্যান্ডে 2000 সালের পরে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার সময় প্রথম ঈদ। সেটা যেটা বললাম যে আমার কাছে ঈদটা তো আসলে উৎসব। ঈদের দিনটা আসলে আমি যেহেতু আমরা মানে সব বন্ধু সব একসাথে, মফস্বলের ঈদটা তো আসলে অন্যরকম হয়। ঈদে বাইরে থাকবো, এটা আসলে ঈদ বাইরে করতে হবে, এটা আসলে চিন্তার বাইরে ছিল। তো প্রথম ঈদটা ভীষণ কষ্টে গেছে ডেফিনেটলি। আমরা সবাই আপসেট ছিলাম, কারণ তখন আমাদের তার আগে আসলে ওইভাবে সফর তো আমাদের হতো না। 2000 সালের পর থেকে তো নিয়মিত সফর শুরু হয়েছে। তো ওই প্রথম ঈদ আমি দেশের বাইরে করেছিলাম। আমার হচ্ছে আমাদের সবার জন্যই খুব আপসেটিং ছিল ব্যাপারটা, ঈদটা দেশের বাইরে করছি, সবাইকে ছাড়া করছি, আত্মীয় স্বজন ছাড়া, কষ্টে কেটেছিল। আর দেশের বাইরে যেটা হয় যে দেশের বাইরে ঈদটা আসলে বোঝা যায় না, বিকজ ট্রেনিং ডে থাকে, ম্যাচ ডে না থাকলে ট্রেনিং ডে থাকে। তো ওই দিনও মনে প্র্যাকটিস ছিল, সকালে নামাজ টামাজ পরে আবার প্র্যাকটিসে চলে গেছি, সবাই মন খারাপ করে একটু অল্প বিস্তর কান্নাকাটি করে সবাই প্র্যাকটিসে চলে গেছি। তো ব্যাপারটা এমন ছিল, বাট মনে আছে খুব মন খারাপ ছিল, ভীষণ আপসেট ছিলাম প্রথম ঈদটা যেটা দেশে বেড়ে করেছিলাম। আমরা দেখি যে ঈদের সময় ছোট থেকে বড় সবাই কিংবা যে চাকরি করে সবাই একজন এক সেক্টরে থাকে, দেখা যায় তার সিনিয়র যারা থাকে বা তারা যার নেতৃত্বে থাকে তার কাছ থেকে কোনো না কোনোভাবে সালামি পায়। আপনারা যখন খেলতেন ক্রিকেটার হওয়ার পরেও বোর্ড থেকে বা সিনিয়র কারো কাছ থেকে সালামি পেতেন কিনা? নট রিয়েলি, না। ঈদে বোর্ড থেকে তো সালামি দেওয়ার ব্যাপারটা থাকে না। সিনিয়র ভাইরা বা আমি যখন শুরু করছি তখন তো বুলুল ভাই, আকরাম ভাইরা সিনিয়র, তো তাদেরকে সালামি চাইতে গেলে আসলে বকা খাওয়ার চান্স বেশি ছিল। আর আমার জুনিয়র, তখন তো আমরা জুনিয়র আর কি, তো ওইভাবে আসলে না সালামি দেয়নি। বাট আমার কাছ থেকে একজন সালামি জোর করে নিয়েছিল, এটা মনে আছে। আমার কাছে সালামি নিয়েছিল জোর করে একজন ক্রিকেটার। না, আমাদের মধ্যে আসলে ওইভাবে সালামি দিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই। বাট যেটা ছিল যে ঈদের সময়
সবাইকে গ্রিট করা, সবাইকে ঈদ জানানো, একসাথে সবাই মিলে যাওয়া। যেহেতু দেশের বাইরের ঈদের কথা হচ্ছে, দেশে তো আসলে আমরা সবাই সবার মতো থাকি, বা দেশের বাইরে যখন থাকি যেহেতু ঈদটা একসাথে হয়, ওই দিনটা একটা সবাই সাথে একসাথে মিলে দেশের ঈদটা ভুলে থাকার চেষ্টা করা হয়। ব্যাপারটা আসলে অনেকটা এরকম। জোর করে সালামিটা কে নিয়েছিল? আই থিঙ্ক সাকিব আল হাসান। জোর করে ঠিক না, বাস লাইক তার কাছে একটা দাবি মতো ছিল, ভাই সালাম দিতে হবে, সো আই দিয়েছিলাম। আপনার তিনটা সেঞ্চুরির মধ্যে কোন সেঞ্চুরিটার কথা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে এবং ওইটাই আপনার কাছে বেশি স্পেশাল মনে হয়? দেখুন, সেন্ট লুসে যে সেঞ্চুরিটা করেছিলাম ওয়েস্টের সাথে, দ্যাট ওয়াজ এ স্পেশাল ইনিংস আমার কাছে মনে হয়, বিকজ কন্ডিশন, আমার একটা স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা। তখন ওয়েস্ট ইন্ডিজ টিমটা অনেক খুব দুর্দান্ত একটা দল। আমি সেকেন্ড বলে ব্যাটিং করতে গেছিলাম, ফার্স্ট বলে ওপেনার আউট হয়েছিল, সেকেন্ড বল থেকে আমাকে নামতে হয়েছিল। সব মিলে ওই সেঞ্চুরিটা স্পেশাল। বাট আমার প্রথম সেঞ্চুরিটা, ফার্স্ট টেস্ট সেঞ্চুরি, সেটা আমার কাছে, আমার নিজের কাছে একটু বেশি ভালো লাগার। পাকিস্তানের বিপক্ষে না, সেটা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, পাকিস্তানের সাথে সম্ভবত আমার থার্ড সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে আপনার একটা 97 এর ইনিংস ছিল, আপনি 97 আউট হয়েছিলেন, ওইটা ঘটনা কি মনে আছে? মনে আছে। আসলে ওই সিরিজটা আমার বেশ ভালোই কেটেছিল। প্রথম টেস্ট ম্যাচ করাচিতে আমি ফার্স্ট ইনিংসে সম্ভবত 70 অড রান করে আউট হলাম, সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করলাম পাকিস্তানে, থার্ড ইনিংস ছিল ফয়সলাবাদে, ব্যাটিং এ 97। আমার আর জাভেদ ওমর একটা লম্বা পার্টনারশিপ হয়েছিল, তখন শোয়েব আক্তার মানে দুর্দান্ত ফর্মে, বাট আমরা খুব ভালো মতো খেলছিলাম। বেশ ভালো রানও করে দিচ্ছিল আমরা যখন ব্যাটিং করছিলাম। আমাদের একটা পার্টনারশিপ হচ্ছিল আবার 160 প্লাস, সম্ভবত 67 আর সামথিং, আমার ঠিক মনে নেই। এরকম একটা পার্টনারশিপ হয়েছিল আমার আর জাভেদ ওমরের মধ্যে। সো 97 ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হতে যাচ্ছে। সো সম্ভবত একটু বেশি টেনশন নিয়ে ফেলেছিলাম, কারণ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তো অনেক বড় ব্যাপার। তার আগের ইনিংসে সেঞ্চুরি করেছি, নেক্সট ইনিংসে ব্যাটিং 97। তো আনফর্চুনেটলি সম্ভবত শোয়েব আহমেদ ছিল লম্বা ফাস্ট বোলার, তোর বলটা ইনকামিং বল ভিতরে আসে, এলবিডব্লিউ হয়ে যায়। তো মনে আছে যে আবার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল 97-এ ঠিক এমনই একটা প্রশ্ন, কেমন লাগছে? অবভিয়াসলি খুব খারাপ লাগছে। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হতে পারতো, সেঞ্চুরি হল না, খারাপ লেগেছিল তো অবশ্যই। আপনি যে সময় বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেন, তখন আসলে মানে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারাটাও বাংলাদেশের জন্য অনেক বড় ক্রেডিট ছিল। আপনার অধীনে আসলে আমরা বড় বড় দলকে হারিয়েছি। ওই আবেগটা আপনার কাছে আসলে কেমন লাগে? এবং এখন যদি মানুষ সময় আশায় বাঁচে, ওই হাবিবুল বাশার এই 2025 সালে এসে যদি আসলে ভাবতো যে আমি সেই আগের একদম যুবক বাশার, আমি দলের সাথে আছি, আমি দলকে নেতৃত্ব দিচ্ছি, আপনি যেই জায়গাটায় দেখতেন বাংলাদেশ দল কি সেই জায়গায় আছে? বাংলাদেশ দলের আরো ভালো জায়গায় যাওয়ার কথা ছিল। দেখুন, জিম্বাবুয়ের সাথে যখন আমরা খেলেছি আর এখনকার জিম্বাবুয়ে দলটা আপনি যদি তুলনা করেন, তাহলে কিন্তু আসলে অসম তুলনা হয়ে যাবে। তখনকার দলটা অনেক ভালো দল। মানে আর যদিও শেষের দিকে যখন আমরা হারিয়েছি, তখন জিম্বাবুয়ে দলটার মধ্যেও ভাঙ্গন শুরু হয়েছে, বাট দে আর স্টিল এ ভেরি গুড সাইড। যদিও আমরা 2000 সালের যে জিম্বাবুয়ে দল, 2004 সাল থেকে আসলে দলটার মধ্যে ভাঙ্গন শুরু হয়, তার 2004 সাল পর্যন্ত আনবিটেবল, মানে তাদের সাথে এখনকার জিম্বাবুয়ে দলের কোনো তুলনা চলে না। তো 2005 সাল থেকে ওদের দলটার মধ্যে একটু শুরু হয়, মানে চেঞ্জেস শুরু হয়। বাট ওই সময় জিম্বাবুয়ে দলটাকে হারানো তো সহজ ছিল, বিকজ আমরা তো রিলেটিভলি নিউ, আমরা তো তখন নতুন শুরু করেছি। তখন আমাদের দলে বেশ কিছু ভালো খেলোয়াড় ছিল, বাট এখন যখন দলে বিশ্বমানের খেলোয়াড় আছে, তখন তো আমরা শুরু করেছিলাম, তখন আমরা আসলে এই পর্যায়ে যেতে পারিনি অ্যাজ এ পার্সোনাল মানে ইন্ডিভিজুয়াল হিসাবে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসাবে। বাট এই সময়টায় কেন আমি তুলনা করছি, দেখুন, ওয়েন উই স্টার্টেড, তখন আমাদের আসলে ফ্যাসিলিটি বলতে মানে যদি এখনকার কথা বলি তখন জিরো বলবো, বিকজ টিল 2006 আমাদের কিন্তু প্র্যাকটিস করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। মানুষ হয়তো জানেও না যে 2005-06 পর্যন্ত আমরা মিরপুরে আসার আগ পর্যন্ত, তখন তো ঢাকা স্টেডিয়ামে খেলা হতো। তো ঢাকা স্টেডিয়াম বেসিক্যালি একটা মৌসুম ফুটবল খেলতো, একটা মৌসুম ক্রিকেট খেলতো, ক্রিকেটের সময় ক্রিকেট খেলতো, অন্য সময় ফুটবল খেলতো। আমাদের স্পেসিফিক কোনো ট্রেনিং গ্রাউন্ড ছিল না। সো আমরা দেখা গেছে আমরা বিকেএসপি ট্রেনিং করতে গেছি, যেখানে আসলে ওই সময় এখন অত পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না। জিমটা আমরা করতাম, যখন হোটেলে চেক ইন করতাম, জিম করতে আমাদের আর্মি ক্রিকেট স্টেডিয়াম ব্যবহার করতে হয়েছে। জিম আমাদের দেখা সুইমিং সেশন, আমরা আইএসডি স্কুলে সুইমিং করতে গিয়েছি, আমার সুইমিংয়ের অ্যাবিলিটি নেই। ট্রেনিং করতে আমাদের আর্মি যে স্টেডিয়ামটা সেটা ইউজ করতে হয়েছে, ইনসাইড ইউজ করতে হয়েছে। লিটারেলি আমাদের এখন যেমন সেন্টার উইকেট প্র্যাকটিস করা যায়, উইকেট রেডি থাকে,
তখন আসলে আমাদের উইকেটে ওরকম রেডি ছিল না, থাকতো না। তো আমরা টিল 2005-06 আসলে ফ্যাসিলিটি দেখতে কিন্তু অনেক পিছিয়ে ছিলাম। এখন তো আমাদের অনেক ফ্যাসিলিটি, এখন কিন্তু খেলার ফাইনাল এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ফিনান্সিয়াল ব্যাকআপটা অত ভালো ছিল। তখন তুই জাস্ট স্টার্টেড, মানে ফিনান্সিয়ালি আমাদের কন্ট্রাক্ট হয়েছে, কন্ট্রাক্ট পাওয়া শুরু করেছি। বাট এখনকার মতো অত সলভেন্ট ছিলাম না, এত ছিল না। এখন তো দেখুন ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট খেলোয়াড়রা, প্র্যাকটিস ফ্যাসিলিটি অনেক বেড়েছে, ভালো জায়গায় অনুশীলন করার সুযোগ সুবিধা বেড়েছে, খেলার সংখ্যা বেড়েছে, নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ সুবিধা বেড়েছে। তো এই জন্য এই সময়ে আমাদের আসলে আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, আমাদের আরও ভালো অবস্থানে থাকা উচিত ছিল, আরও বেশি কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল, আরও বেশি বিশ্বমানের খেলোয়াড় তৈরি হওয়া উচিত ছিল। সেদিক থেকে বলবো হ্যাঁ, আমরা যেখানে দেখতে চেয়েছি বাংলাদেশ আসলে সেখানে এখনো নেই, এখনো পৌঁছতে পারে। আপনি বললেন এখনকার প্লেয়ার আগের থেকে ভালো, তবে আপনারা এত স্ট্রাগল করেছেন, মানে আপনাদের একটা ম্যাচ খেলতে যাওয়ার আগে যে গল্প যে আমরা জানলাম মাত্র, এটা হয়তো অনেক লাখ লাখ কোটি কোটি মানুষ জানে না। আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের সময় প্লেয়াররা বিশ্বমানের হতে পারে না, কিন্তু র ট্যালেন্ট যদি হিসাব করি আপনাদের সময় বেশি ছিল? সেটা আমি সেটা বলতে পারেন, বিকজ যেটা বললাম যে আমাদের উঠে আসা হয়েছে তখনও তো টিল 2000 সালের আগ পর্যন্ত কিন্তু ক্রিকেট সিজনাল গেম ছিল। এখন যেমন সারা বছর খেলা, 2008 সালের পর্যন্ত কিন্তু আমরা ওই যে উইন্টারে ক্রিকেট, সামারে ফুটবল, এই ব্যাপারটা এমনই ছিল। ক্রিকেট শুরু হতো অক্টোবর, সেপ্টেম্বর, লেট সেপ্টেম্বর, মার্চ মাসে শেষ হয়ে যেত, তারপরে বাকি সময় ক্রিকেট হতো। বাকি সময়টা অফ সিজন বলে কথা ছিল। এখন তো অফ সিজন বলে কিছু নেই, এখন কেউ চাইলে সারা বছর প্র্যাকটিস করতে হয়। তখন র ট্যালেন্ট ছাড়া উঠে আসা খুব কঠিন ছিল, এবং এখন যেমন তখনও প্র্যাকটিস ছিল, বাট এখন যেমন প্র্যাকটিসের সুযোগ সুবিধা তখন আসলে অতটা ছিল না। এবং সেই অবস্থা থেকে আমরা খেলেছি। এখনকার যেই দলগুলির দিকে তাকিয়ে যদি দেখেন অন্য দলগুলি, বিশ্বের দলগুলি, আর যদি তখনকার দলগুলির দিকে তাকিয়ে থাকেন, তখন প্রতিটা দলে কিন্তু লিজেন্ড ক্রিকেটার অনেক বেশি ছিল, অনেক বেশি। আপনি তখনকার পাকিস্তান দলের নাম আমি প্রেটি শিওর এখন আপনি যারা যারা খেলেছেন বলে দিতে পারবেন। এখনকার পাকিস্তান দলের নাম বলতে কিন্তু আপনি কষ্ট হবে। সেম উইথ অস্ট্রেলিয়া, সেম উইথ নিউজিল্যান্ড, সেম উইথ সাউথ আফ্রিকা। আপনি কিন্তু এখন সাউথ আফ্রিকা 2002 সালের টিমের কথা বলে আপনি কিন্তু হাসেল গিভস এক নামে বলে দিতে পারবেন, গ্রেমি স্মিথ, জ্যাক ক্যালিস, এভি ডিভিলিয়ার্স, অনেকটা বলতে পারবেন। এখন কিন্তু আপনি বলতে পারবেন, রাইট? এখন কিন্তু আপনি চিন্তা করতে হবে। সো তখন কিন্তু আমাদের এই ধরনের খেলোয়াড়দের খেলতে হয়েছে একদম নতুন অবস্থা থেকে উঠে এসে। সো ওই তাদেরকে তারপরে কিন্তু আমরা একদম খারাপ, তখন আরো অতটা ভালো খেলিনি, একদম খারাপ যে খেলি তা নয়। আমাদের তো বলা হয়েছিল যখন অস্ট্রেলিয়া গিয়েছি, একজন কোচ কিন্তু বলেছিলেন একদিনে টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে। আমরা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে 4 দিন কিন্তু টেস্ট ম্যাচ খেলেছি। তখন বাকি দলগুলি কিন্তু 3.5 দিন টেস্ট ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া যে, তখন খেলাটা এমন ছিল। আমি টকিং অফ 2003-04 কথা। তখন অস্ট্রেলিয়ার দল এত স্ট্রং যে যখন অস্ট্রেলিয়া হোম সিরিজ হতো, বাকি টেস্ট প্লেইং নেশনগুলি 3-4 দিনে, 3.5 দিনে গেলে টেস্ট ম্যাচ শেষ হতো। আমরা কিন্তু 4 দিন পর্যন্ত খেলেছি। তো ওই দৃষ্টিতে আমি বলবো হ্যাঁ, যদি র ট্যালেন্ট না থাকতো, যদি না থাকতো, তাহলে ব্যাপারটা অত সহজ হতো না। কারণ আমাদের জন্য কাজটা অনেক অনেক কঠিন ছিল ওই সময়টুকু, ওই পিরিয়ড অফ টাইমটার কথা বলছি। আমরা ইন্ডিয়াকে অনেকবার হারাই, কিন্তু 2007 সালের ওই মানে হারানোর যে আসলে আবেগ কিংবা এক্সাইটমেন্ট বা মনের মধ্যে খুশি বাংলাদেশের মানুষের মনে, সেটা আসলে এখনো মানে এটা টপকাতে পারেনি কোনো জয় ভারতের বিপক্ষে। ওই ম্যাচের আগের ইতিহাস জানতে চাই, মানে ম্যাচের আগে কি হয়েছিল, আপনারা ভেবেছিলেন কিনা যে এইভাবে ওই ইন্ডিয়া দল, আপনি এইমাত্রই বললেন যে বাঘা বাঘা প্লেয়ার, লিজেন্ডারি প্লেয়ার, ওই সময় ইন্ডিয়ার মানে একাদশটার দিকে তাকালে মনে হয় এখনই ভয় পেয়ে যায়। ওই দলের বিপক্ষে জয় পাবেন এটা নিয়ে আগের দিন কিছু একটা তো হয়েছিল, এটা যদি আমাদের জানাতে। দেখুন, স্টার্টটা হয়েছিল সময় 2004 সালে। আমি তো ক্যাপ্টেন হয়েছি মনে হয়, ঢাকা স্টেডিয়ামে আমরা ইন্ডিয়াকে হারিয়েছিলাম। 3 ম্যাচের সিরিজ ছিল। সৌরভ গাঙ্গুলি তো নতুন ক্যাপ্টেন হয়েছে। তখনও কিন্তু সেম টিম, রাহুল দ্রাবিড়, ধোনি তখন স্টার্ট করেছে। ধোনি প্রবাবলি শুরু ছিল এই সিরিজটা দিয়ে। ওইখানে কিন্তু আমরা ইন্ডিয়াকে হারিয়েছিলাম। দ্যাট ওয়াজ এ বিগ ম্যাচ। আমার মনে আছে ঢাকা স্টেডিয়াম ওয়াজ ফুল, জ্যাম প্যাক, একদম পুরোপুরি ফুল ছিল। বসার তো জায়গা ছিল না, দাঁড়ানোর জায়গাও ছিল না। ওই ম্যাচটা জেতাটা, ওটা প্রথম শুরু আমাদের মানে ইন্ডিয়াকে ওইটা দিয়ে হারানো শুরু হয়েছিল। 2007 ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছিল তার আগে কিন্তু আমরা বেশ কিছু ম্যাচ জিতেছিলাম এবং কনফিডেন্ট। 2005-06টা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। তার আগে অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি কার্ডিফে, এবং অস্ট্রেলিয়াকে হারানো মানে ওই সময় অস্ট্রেলিয়াকে হারানো মানে মানে আপনি যে কাউকে হারাতে পারেন, ব্যাপারটা এমন ছিল। আর আমরা যখন খেলতে গিয়েছি ওয়ার্ল্ড কাপটা ওই ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা এমন ছিল যে 3-4টা গ্রুপ, এক গ্রুপে 4টা করে টিম। সো 2টা টিম উঠবে। সো আমাদের গ্রুপটাকে বলা ছিল ডেথ গ্রুপ, বিকজ ওই গ্রুপে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, বারমুদা। সো আমাদের লিটারালি কোনো চান্স নেই। এবং আমাদের ওয়ার্ল্ড কাপটা হয়ে যাওয়ার কথা 3 ম্যাচ ওয়ার্ল্ড কাপ, বিকজ শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বারমুদা, দেন আমরা ফিরে 1 সপ্তাহের ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা আর কি হিসাবে, মানে ডিজাইনটা ওরকম করা হয়েছিল।
তো আমরা আসলে ইফ আই ক্যান রিমেম্বার, আমরা প্র্যাকটিস ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম। আমাদের বিশ্বাসটা আসলে ওইখান থেকে তৈরি হওয়া শুরু হয়েছিল, বিকজ নিউজিল্যান্ডকে ওই ওয়ার্ল্ড কাপে 2007 ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স বলা হচ্ছিল, বিকজ তার আগের সিজনে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ওই সময় অস্ট্রেলিয়াকে হারানো মানে থ্রেট, সেই ইয়ার থ্রেট। তো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে সিরিজে, তো বলা হচ্ছিল 2007 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড টপ ফেভারিট, হট ফেভারিট। সো আমরা নিউজিল্যান্ডকে প্র্যাকটিস ম্যাচে হারিয়েছিলাম। আমার মনে হয় শুধু আমরা না, আমরা তার আগে বাংলাদেশ নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, বিকজ তখন কিন্তু আমরা যেটা বললাম অস্ট্রেলিয়াকে একবার হারিয়েছি, ইন্ডিয়াকে হারিয়েছি, তো স্টার্টেড বিটিং বিগ টিমস। সো বাংলাদেশকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, এবং গ্রুপটা এমন একটা ম্যাচ যদি আপনি মিস করেন ইউর ইন বিগ ট্রাবল। তো আমার মনে হয় যে আমরা টেনশন করছিলাম আমাদের সাথে, যেহেতু একই হোটেলে ছিলাম, আমি তাদের ফেসটা আমি পড়তে পারছিলাম, ইন্ডিয়ানদের কথা বলছি, তারা কিন্তু বেশ ভালোই টেনশন করছিল আমাদের থেকে। আমরা ওই ফাইন, আমরা খেলবো, জিতবো, জেতার চেষ্টা করবো ডেফিনেটলি, হারলে তো আমরা হারতে পারি, বিকজ এই দুটো টিম শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, এদের দুজনে হয়তো চ্যাম্পিয়ন হবে ওয়ার্ল্ড কাপে। তো আমাদের জন্য অত প্রেশার ছিল না, বাট দে আর আন্ডার লট অফ প্রেশার। মানে আপনি যেটা বললেন আগে কি হয়েছিল, আমরা ভেবেছিলাম কিনা, আমার কাছে মনে হয় আমরা যতটা না ভেবেছিলাম তার থেকে ইন্ডিয়ানরা বেশি ভাবছিল যে একটা কোনো ঝামেলা হতে পারে, বাংলাদেশ ঝামেলা করতে পারে। সো দে আর আন্ডার লট অফ প্রেশার। আই ক্যান সি দেয়ার ফেস, আই ক্যান রিড দেয়ার মাইন্ড, যে তারা আসলে অনেক আন্ডার প্রেশার ছিল ম্যাচের আগ থেকে বাংলাদেশের সাথে খেলার আগে। চমৎকার একটা গল্প। তার বিষয়টা হলো যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ওরকমই আসলে ভারত ম্যাচের পরের আবেগ আর ম্যাচ যখন চলে, বাংলাদেশ টিমের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের পর যখন হারায় বাংলাদেশ ভারতকে, ওই সময় আপনার ফিলিংটা কি ছিল? কারণ আপনি তখন নেতা, এবং এরপরে সাধুবাদ তো সবাই জানিয়েছে, ওই আবেগটা কি আপনাকে আরো স্বপ্ন দেখায় কিনা, যে ভারত মানে সেই সময় দেখিয়েছিল কিনা যে ওই ইন্ডিয়া দলকে ওয়ার্ল্ড কাপের মঞ্চে হারানোর পর, তখন মানে ওই গল্পগুলো মানুষ জানতে চায় যে এর আগে পরে কি হয়েছিল, সেটা আমিও জানতে চাই। হোটেলের পরিস্থিতি আমি একটু বর্ণনা করতে পারি, বিকজ অল 4 টিমস আর ইন সেম হোটেল, বারমুদা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া। তো অবভিয়াসলি ইন্ডিয়ান টিম, শ্রীলঙ্কান টিম টপ টিম, তাদের প্রতি বা হোটেল স্টাফদের আচরণটা ডিফারেন্ট, আমাদের প্রতি আচরণ। তখন তো আমরা মিনজ বলতে পারি, এখন না, তখন ছিলাম। তো হারার আগে আমাদের প্রতি তাদের অ্যাটিটিউড, মানে ইন্ডিয়ার সাথে ম্যাচের আগে আমাদের প্রতি তাদের আচরণ। ম্যাচের পরের দিন সকাল ব্রেকফাস্ট টেবিল ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা আসলে ইন্টারেস্টিং। আমি কিন্তু সকাল গিয়েছি আজকে, আমি আজকে বস, তখন আলোচনার কেন্দ্রবিন্দু, আকর্ষণের কেন্দ্র ছিলাম আমরা। এইটা খুব উপভোগ করেছি যে সাডেনলি, মানে তখন তো যেটা বললাম যে ইন্ডিয়ান অ্যান্ড শ্রীলঙ্কান টিমস আর লাইক টপ টিমস, সেলিব্রিটিস, তখন উই বিকাম সেলিব্রিটিস। নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট, আমার ওই ব্রেকফাস্ট কথা আমি কোনোদিন ভুলবো না, যে ফিল লাইক যে আজকে বাংলাদেশের প্লেয়াররা হলো চ্যাম্পিয়ন। ওদের প্রতি সবার আকর্ষণ, সবার মনোযোগ ছিল আমাদের প্রতি। সো ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। আর তারপরে যতদিন ওয়েস্ট ইন্ডিয়া ছিলাম, এবং ওয়েস্ট ইন্ডিয়ানরা আসলে ট্যাক্সিতে উঠলে ট্যাক্সি ড্রাইভাররা নিজের থেকে গল্প করতো, বাংলাদেশ জানতে চাইতো। এবং তখন একটা জিনিস দেখছিলাম যে মিডিয়া, মানে আউটসাইড বাংলাদেশ মিডিয়া, তখন সবাই বলছিল যে বাংলাদেশ টিম অ্যারাইভড, বাংলাদেশ টিম এসে গেছে ফর দ্য নেক্সট চ্যাম্পিয়ন, বাংলাদেশ টিম এসে। তো ওই সময়টা এই স্বপ্নটা তৈরি হয়েছিল, যদিও সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, বাট ওই সময়টা পরিস্থিতি আসলে তেমনই ছিল। আর একটা জিনিস তো ইন্ডিয়ানদের বলবো যে ওই ম্যাচটা হারাটা ওরা এখনো ভুলনি। আমরা 2007-এর কথা বলছি, এখন 2025, এখনো যদি আমি ইন্ডিয়া যাই, ওরা কিন্তু ইন্ডিয়ানরাই কথাটা স্মরণ করে, এবং আমাকে চেনে যে ওই দলের ক্যাপ্টেন ছিলাম, ওরা এই জিনিসটা কোনোদিন হয়তো বলতে পারবো না, ওই হারটা। আমি আইপিএল কাভার করতে যাওয়ার সময় আমার সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা হয়, আমি তাকে বলেছিলাম এই কথা। তিনিও মনে করেন যে ওই জিনিসটা তার জন্য খুবই আসলে বেদনাদায়ক। মানে আপনি হোটেলের কথা বলছিলেন, ম্যাচের পর আসলে ভারতীয় ক্রিকেটাররা মাঠের বাইরে কি দেখা হয়েছিল কিনা, বা তাদের ফেস এক্সপ্রেশন কেমন লেগেছে আপনার কাছে? ওরা রুমতে বের হয়নি, আমরা তো সেলিব্রেট করছি। ইনফ্যাক্ট ম্যাচের পরে যখন প্রেস কনফারেন্স গেছি, আমি খুব অস্থির ছিল, মানে আমার টিমমেট সেলিব্রেশন করছে, আমি প্রেস কনফারেন্স বসেছি। আমার মনে আছে আমি জার্নালিস্ট বলছিলাম আজকে তাড়াতাড়ি করেন, বিকজ আমার সেলিব্রেশন ইজ ওয়েটিং ফর মি। আমাদের সেলিব্রেশন থামছিল না। আর তখন আমরা দলটা এমন ছিলাম যে সবাই একসাথে থাকতাম, সবার সঙ্গটা খুব উপভোগ করতাম। সো আমাদের অনেক সুন্দর মুহূর্ত কেটেছে ওই ওয়ার্ল্ড কাপে। আমরা 2 মাস 10 দিনের মতো ছিলাম
সো ইট বিকাম ফ্যামিলি। আমরা খেতাম, ঘুরতাম, মজা করতাম, হইচই করতাম, মারামারি করতাম, সব একসাথে করতাম। তো আমাদের সেলিব্রেশনটা ওয়াইল্ড হতো। আমাদের থামেনি, আমাদের মাঠে সেলিব্রেশন করেছি, হোটেলে এসে সেলিব্রেশন করেছি। প্রবলি গেস্টদের ঘুমাতে একটু সমস্যা হয়েছে বিকজ টু লাউড। ইন্ডিয়ানরা খবরে তার খেলার খবরে তার বাইরে বেরোতে পারেনি, বাট শ্রীলঙ্কান প্লেয়ার ওয়াজ ভেরি হ্যাপি। তারা মাহেলা, সাঙ্গাকারা, আমার মনে আছে যে তারা সবাই এসে আমাদের কনভারসেশন করেছে, আমাদের সাথে একটু বহু মজাও করেছে, হইচই করেছে। বাট ভারতীয় খেলার খবরে দেখা হয়নি। পরের দিন সকালে অনেকে ব্রেকফাস্টে আসেনি, অনেকে এসেছেন, বাট দে আর কোয়াইট, অনেক চুপচাপ ছিল। মাঠের ভিতরে কি হয়েছিল সেটা তার আমরা জানি না, আপনি জানবেন, আপনারা জানবেন। আমাদের দলে বাংলাদেশ দল থেকে স্লেজিং বেশি কি করে কে করেছিল? বাংলাদেশ দল থেকে স্লেজিং করে না মাঠের ভিতরে খেলার পরে? না, খেলার পরে আসলে স্লেজিং করাটা হয় না। আপনি ক্রিকেট মাঠে আপনার যতটাই দেখেন, মাঠের বাইরে কিন্তু দেখবেন যার সাথে হয়তো হাতাহাতি করার উপক্রম হয়েছে সে মাঠের পরে যে একসাথে বসে গল্প করছে। এটা ক্রিকেটের এরকম, মাঠের বাইরে খুব কম গড়াতে দেখেছি আমি করে দেখিনি। তো মাঠে স্লেজিং আমরা আগ বাড়িয়ে কখনো করতাম না, বাট কেউ করলে তখন আমরা চুপ থাকতাম না, আমরা জবাব দিতাম। আমরা স্পেসিফিকভাবে যেমন তখনকার অস্ট্রেলিয়া দলটা যেমন করতো, হোমওয়ার্ক করে আসতো কাকে কি স্লেজিং করবে, মোস্ট অফ দ্য টিম তাই করতো। কোন প্লেয়ারের দুর্বলতাটা কোথায়, কাকে কি নিয়ে কথা বলবে, এটা কিন্তু হোমওয়ার্ক হতো। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অতটা করতো না। অস্ট্রেলিয়া তো মাস্টার ছিল, নিউজিল্যান্ডে করতো বা অন্য দলগুলিও করতো। তা আমরা স্লেজিং, আমার একটা টিম ছিল, মানে আমি করাতাম, আমি করতাম না। তো জুনিয়র প্লেয়াররা তখন একটা ব্যাপার, আমাদের ক্রিকেটারদের একটা মন মানসিকতা হয়ে গিয়েছিল যে তখন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম যদি একটু চুপচাপ ছিল, বা তামিম, সাকিব তারা তাদের প্রেজেন্সটা সবসময় তারা প্রমাণ করছে আমরা এখানে আছি, মানে নট এ ব্যাড ওয়ে, যে আমি সবার দিকে সবার সাথে চোখ মেলে তারা খেলতো এবং কথা বলতো। সো কেউ স্লেজিং করতে আসলে তারাও রিপ্লাই দিয়ে দিত, তামিম, সাকিব। তো তাদের কনফিডেন্টও ছিল, তারা ওই বাংলাদেশ দল ওই ভাইবটা নিয়ে এসেছিল। সো আমাদের মনোভাবটা তখন তেমনই ছিল যে আমরা হয়তো কাউকে আগ বাড়িয়ে স্লেজিং করবো না, বাট কেউ করলে আমরা অবশ্যই জবাব দেবো। আমরা দেখলাম যে আমাদের দেশে যখনই ম্যাচ থাকতো সেই সময়টায় দেখা যেত যে স্টেডিয়ামে খেলা দেখতে আসা মানুষজন আশরাফুল অথবা হাবিবুল বাসার সঙ্গে, এই দুজন মানুষরা তেমন কাউকে আসলে ওভার প্রিভিলেজ করেনি। তো ওই আবেগটা কেমন, মানে এখনকার ক্রিকেটাররা হয়তো বা ফিল করতেও পারে, বাট আপনাদের সময়টা বিষয়টা ছিল আমি ভিন্টেজ একটা ব্যাপার। তখন আসলে গ্যালারির সামনে গ্যালারিতে চিৎকার করা, আপনার নামে কেউ চিৎকার করছে, অনেক আওয়াজ হচ্ছে, এই জিনিসটার আবেগ কি আপনার কাছে? আমার কাছে অনেক কিছু এখনো স্টিল। আমি যখন মানুষ আমাকে গ্রিট করে, আমার কাছে এটা অনেক কিছু মনে হয় যে ক্রিকেট খেলা আসলে আমরা তো এটাই চাই। আমরা সব প্রফেশনাল ক্রিকেট ছিলাম, পেশা ছিল আমাদের সবাই, তখন পেশা হিসাবে নিয়েছি। কিন্তু আপনি যে পেশায় থাকেন, পেশার প্রতি প্যাশন থাকাটাও খুব ইম্পর্টেন্ট, এবং ওই পেশার জন্য মানুষ আপনাকে কীভাবে মনে রাখছে সেটা খুব ইম্পর্টেন্ট। সো মানুষ যে সম্মানটা দিচ্ছে, এখনও কিছু সম্মান পাই, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে, বাট ওটার থেকে এই সম্মানটা পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমরা কিন্তু গালিও খেয়েছি, এখনকার ক্রিকেটার তো এতটা বুঝবে না। তখন কিন্তু আমাদের অনেক গালিও খেতে হয়েছে সামনে। তো এখন যেমন স্টেডিয়ামে আপনি সামনাসামনি কিছু বললে আপনাকে হয়তো সিকিউরিটির বাইরে নিয়ে যাবে, তখন তো একদম সামনাসামনি আমাদের শুনতে হবে, এবং কোয়াইট কমন। যখন আমরা ঢাকা স্টেডিয়ামে খেলেছি, ক্লাব ক্রিকেট খেলেছি, তখনও কিন্তু যথেষ্ট ছিল। ক্লাব ক্রিকেট যখন খেলতাম, জাতীয় দলে যখন খেলা শুরু করেছি, তখন খারাপ খেললে বকা শুনতে হতো, অনেক কথা শুনতে হয়েছে। বাট দ্য সেম টাইম আমরা তো আসলে বকার কথাটাই মনে রাখি, কিন্তু মানুষের যে ভালোবাসাটা, সম্মানটা কম মনে রাখি। বাট আমার কাছে ইফ আই লুক ব্যাক নাও, বকা খেয়েছি, গালিও খেয়েছি, বাট যে সম্মানটা পেয়েছি মানুষের কাছে, সেটা আসলে ওইগুলো ভুলে যেতে সাহায্য করেছে। সেটা আমার কাছে সম্মানটাই বেশি মনে আছে। মাশাআল্লাহ। আমরা দেখেছি যে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল একদম আপনার কাছ থেকে আসলে ওঠা, মানে তখন অধিনায়ক ছিলেন, বলা যায় যে আপনার পাখার নিচেই তারা আসলে মানে শুরু করে তাদের স্টার্টটা। ওই সময় কি আপনার চোখে পড়েছিল বা আপনি বুঝতে পেরেছিলেন যে এই 2-3 জন আসলে একটু রেয়ার ক্রিকেটার হবে বাংলাদেশের পার্সপেক্টিভ? দেখুন, আমরা যখন স্টার্ট করেছি, আকরাম ভাই, আমির ইসলাম বুলবুল ভাই, তার আগে যারা ছিলেন ফারুক আহমেদ, নান্নু ভাই, তাদের ব্যাচটা পরে তো আমাদের ব্যাচটা। তো আমরা তো তখন ইন্টারন্যাশনাল ম্যাচ শুরু করেছি। আমরা তো বেসিক্যালি ঘরোয়া ক্রিকেটের প্রোডাক্ট। সো যখন সাকিব তাইমরা আসলো, তারা কিন্তু ইন্টারন্যাশনাল আমরা খেলা শুরু করেছি। তো তাদের খেলার
চিন্তা ভাবনাটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে ছিল। আমরা যখন শুরু করেছি ঘরোয়া ক্রিকেটে কীভাবে সাফল্য পাওয়া যায় সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমাদের ক্রিকেটটা শুরু হয়েছে। ওদের ক্রিকেটটা শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটটা মাথায় রেখে। ঘরোয়া ক্রিকেটটা তো ছিলই, বাট ওদের চিন্তা ভাবনা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে আমাদের কী করতে হবে। সো ওদের চিন্তা ভাবনাটা প্রথম থেকেই ডিফারেন্ট ছিল। ওরা যখন প্রথমে এসছে আই ক্যান সি, ধরুন ক্রিকেট খেলা হয় কি, ক্রিকেটার দেখলে বোঝা যায় যে কার মধ্যে কি আছে কিংবা কার চিন্তা ভাবনা কেমন। আর সফরে গেলে আরো ভালো বোঝা যায়। সফরে গেলে একটা মানুষ হিসেবে খুব ভালোভাবে রিড করা যায়। তো মুশফিক, সাকিব, তামিম, মাশরাফি তো আমাদের সাথেই ছিল। মাশরাফি আসা বলতে আমাদের সাথেই শুরু হয়েছে ইনফ্যাক্ট 2000 সাল থেকে, বাট এরা পরের ব্যাচ আর কি। তো ওরা যখন এসছে দে আর ডিফারেন্ট, আমাদের থেকে ডিফারেন্ট ছিল ডেফিনেটলি। এবং তখন বোঝা যায় যে তিনজনে কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার। সাকিব আল হাসান এক ধরনের ক্যারেক্টার, তামিম ইকবাল এক ধরনের ক্যারেক্টার, মুশফিক রহিম এক ধরনের ক্যারেক্টার। চারিত্রগতভাবে ডিফারেন্ট মানুষ, খেলার দিকটাও সম্পূর্ণ ভিন্ন ধরনের। বাট তাদেরকে দেখে বোঝা যেত তারা আসলে এখানে বিলং করতে এসছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে এসছে। তারা আসলে শুধু ভালো ক্রিকেটার হওয়ার জন্য আসেনি, খুব ভালো ক্রিকেটার জন্য হওয়ার জন্য এসেছে। শুরুতে হয়তো অনেকে বুঝতে পারবে না যে তাদের শুরুর পারফরমেন্সটা আসলে এত ভালো, মানে তখন তো স্টার্ট করেছে। বাট আই ক্যান সি, আমার কাছে মনে হতো দিস গাইজ আর ডিফারেন্ট। তাদের চিন্তা ভাবনা, তাদের আচরণ, যেটা বললাম না যে আমাদের কিন্তু চোখে চোখ রেখে কথা বলা কিংবা খেলাটা অভ্যস্তদের সময় লেগেছে, 2-3 বছর সময় লেগেছে। অন্য খেলাদের মানে স্লেজিং করা কিংবা তাকিয়ে এরা কিন্তু শুরুতেই শুরু করেছিল, বিকজ ওরা অভ্যস্ত হয়ে গেছে। ব্যাপারটা আমি ভালো এতে বলছি যে নিজেদের প্রমাণ করা, নিজেদেরকে প্রেজেন্স করা যে আমি তোমার মতোই। সো এই চিন্তা ভাবনাটা দিয়েই ওরা শুরু করেছিল এবং সেটাই মনে ওদেরকে পরবর্তীতে অনেক সাহায্য করেছে এই যে ক্রিকেট ওরা খেলেছে সেটা খেলার জন্য। আমরা দেখলাম যে সাকিব তামিম একটা বড় ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটে। এক সময় তাদের বন্ধুত্বের গল্প, মুশফিকও বড় ব্র্যান্ড, মুশফিক রহিম বড় ব্র্যান্ড। তো তাদের বন্ধুত্বের গল্প এখন একদমই ভাঙন। কিন্তু বিষয় হচ্ছে তাদের বন্ধুত্বরা যেখানেই থাকুক না কেন, এটা তাদের পার্সোনাল ব্যাপার আর কি। বাট দেখা যায় যে আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক বেশি সহজলভ্য, ইজিলি মানুষ পারচেস করতে পারছে, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা কিন্তু এই যে তামিমিয়ান সাকিবিয়ান ট্যাগে আলাদা হয়ে গেছে। এই জিনিসটাকে আপনি আসলে এখন ওনাদের বড় ভাই হিসেবে, অভিভাবক হিসেবে বা বাংলাদেশ ক্রিকেটের অংশ হিসেবে আপনি জিনিসটাকে কিভাবে দেখেন? দেখুন, আমাদের টপ মাশরাফি, যদি আমরা 5 জন ক্রিকেটের কথা খুব বলি, মাশরাফি তো আসলে আমি একটু আলাদা করছি। মাশরাফির শুরুটা কিন্তু আমাদের সাথেই হয়েছিল। মাশরাফি শুরুতেই কিন্তু অনেক টপ প্লেয়ার। যখন 2000 সাল থেকে শুরু করেছে, ইউ স্পেশাল প্লেয়ার, টোটালি স্পেশাল প্লেয়ার। মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাচ উইনার মাশরাফি। আমি যখন ক্যাপ্টেন ছিল, আমার জেতার অস্ত্র মাশরাফি ছিল, আমি বলতে পারি, আমি রিলাই করতে পারতাম। বাট পরবর্তী 4 জন আমরা সাকিবিয়ান তামিমিয়ান নিয়ে কথা হয়, কিন্তু আমরা কিন্তু মুশফিক রহিম এবং মাহমুদুল্লাহর কথাটা অতটা বলি না। এই দুজনে কিন্তু টপ প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রিতে কিন্তু ওয়ান অফ দ্য টপ প্লেয়ার। এবং আমার মনে হয় যে একটু তাদেরকে একটু আমরা দূরে রাখি, মানে অন্যদের অত ফোকাস হয় না, বাট তাদের কিন্তু অবদান আপনি দেখেন কম নয়। কিন্তু অনেক অনেক স্মরণীয় ইনিংস বলেন যে বাংলাদেশের জন্য খুব ভালো সার্ভিস দিয়ে গেছে এই দুজন, যেটা তাদের আরও মনে হয় আরেকটু বেশি প্রাপ্য তাদের। আর এই সাকিবেন তাইমেন, এটা আসলে খুবই আনফর্চুনেট। আপনি কারো ব্যক্তিগত ফ্যান হতেই পারেন, আপনার ফ্যান আমি হতে পারি, আমার ফ্যান আপনি হতে পারেন, বাট এই ট্যাগলাইন লাগিয়ে যে আমি আপনাকে হেট করব, আপনি আমাকে হেট করবেন, এই জিনিসটা খুবই আনফর্চুনেট, দুঃখজনক আমার কাছে মনে হয়। এবং আমি প্রিটি শিওর যে আপনি যদি সাকিব তাইমের সাথে কথা বলেন, তাদের এটা ভালো লাগার কথা না যে তাদের কোনো ফ্যান ক্লাব আমাকে আক্রমণ করছে, তার ফ্যান ক্লাব ওকে আক্রমণ করছে। এটা আমি পার্সোনালি বলতে পারি, তারা যেমন হিউম্যান বিং, তাদের এটা ভালো লাগার কথা না। সো আমার এটা, আমি বলবো, কিছু অতি উৎসাহী লোক, এবং যেটা ক্রিকেটের জন্য আসলে স্বাস্থ্যকর হয়নি আমাদের জন্য। ইনফ্যাক্ট একটা দিন শেষে আমরা এমন একটা স্টেজে নিয়ে গিয়েছি, বিকজ সোশ্যাল মিডিয়াকে আপনি এখন মানে ইগনোর করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া কিন্তু এখন ফ্যাক্টর, ইগনোর করতে পারবে না। এবং সামটাইমস ইট ডাজ ইফেক্ট, এর ইফেক্ট কিন্তু ফেলে, এবং সেটা কিছুটা হলে আমাদের পক্ষে আমাদের ফেলেছে। এবং আপনি যখন দিন শেষে দুই দল ফাইট করবে, তখন এই পার্সোনাল হিউম্যান বিংয়ের মধ্যে কিন্তু কিছুটা হলেও তৈরি হয়ে যায়। সেই জিনিসটা হয়তো কিছুটা হয়েছে, যেটা আসলে দুঃখজনক, যেটা কাউকে সাহায্য করেনি, যেটা কাউকে বাংলাদেশ ক্রিকেটকে একদমই সাহায্য করেনি। আপনি 5 জনের কথা বললেন যাদেরকে আমরা দেশের মানুষজন ভালোবেসে পঞ্চপাণ্ডব বলে ডাকে আর কি। ওয়ান ওয়ার্ড টু ডিসক্রাইব দেম, যদি একটা শব্দতে তাদেরকে ডিসক্রাইব করা যায়, তাহলে আপনি কিভাবে করবেন? প্রথমে মাশরাফি দেশে। না, আমি দেখুন, এই 5 জন আমরা তো
উই আর গুড ক্রিকেটার্স, আমরা ভালো ক্রিকেটার ছিলাম, এটা বলতে পারি, যেহেতু আমরা আপনার বললাম যে শুরুতে বলেছি আমাদের যেখান থেকে উঠে এসেছি, যেখানে উঠে এসে যে ক্রিকেট আমাদের খেলতে হয়েছে, আমরা ভালো ক্রিকেটার অবশ্যই ছিলাম, কিন্তু দিস গাইজ আর ভেরি গুড ক্রিকেটার। আমরা ভালো, এরা খুব ভালো, মানে আমাদের থেকে আর এক স্টেপ বাইরে, প্রবলি 2 steps অ্যাহেড। ওরা ওদের পারফরমেন্সটা ওয়ার্ল্ড ক্লাস ছিল, আমাদেরটা এখানে ছিল, ওদেরটা এখানে ছিল, ওরা আমাদের থেকে অনেক এগিয়ে, ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। তো ওরাদের সময় কিন্তু আমরা যেমন স্টার্ট করেছিলাম, তো বাংলাদেশ স্টার্টেড বিটিং আদার টিমস, বাট আমরা অন্য দেশের যে সুপারস্টার ছিল তাদের থেকে পিছিয়ে থাকতাম, বাট এরা কিন্তু সাথে সাথে চলেছে। সাকিব আল হাসান র্যাঙ্কিং নাম্বার 1, মাশরাফিকে নিয়ে যে কোনো দল, আমার মনে আছে যে যে কোনো দল খেলার আগে মাশরাফিকে নিয়ে আলাদা রেড করা শুরু করতে, সচিনও চিন্তা করতে মাশরাফি বল করছে। সো মাশরাফি ইজ দ্যাট কাইন্ড অফ বোলার, যাকে খেলার আগে অন্য দলগুলি স্পেশাল প্ল্যান করে আসতো। সেম গোজ উইথ আদার 4, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, এদেরকে নিয়ে কিন্তু দলগুলো আলাদা প্ল্যান করতে হতো, বিকজ তারা স্পেশাল প্ল্যান ছিল। যদি একটা শব্দ তাদেরকে ব্যাখ্যা করা যায়, আপনি কি মানে অ্যাট্রিবিউটস হিসাবে তাহলে কিভাবে করবেন এক শব্দে ব্যাখ্যা? আমরা তো একটা শব্দ দিয়েই দিয়েছি, বাট আমি আসলে ওই শব্দটার দিকে অতটা যেতে চাই না, বাট আমি ট্রু চ্যাম্পিয়ন এবং ট্রু ম্যাচ উইনার্স। সাকিব আল হাসানের বিষয়টা একটু আসা যায়। একটা বড় একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, এটাতে আপনিও সন্দেহ করবেন না। তার এরকম অবস্থা, দেশের মানুষের এত ভালোবাসা পাওয়ার পর এত দূরে, দিন শেষে একটা মানে মুভির মতো মনে হয় সাকিব আল হাসানের যে আসলে ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেট এবং পুরো বাংলাদেশের সঙ্গে, জিনিসটা আপনার কাছে কতটা আপসেটের বিষয় এবং আপনার আশা কি থাকবে, মানে বিষয়টা কিরকম আপনার কাছে? আই হোপ যে পলিটিক্স জয়েন করতো না। আমি জানি না, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, সবারই পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, তার নিজস্ব চিন্তাভাবনা থাকতে পারে। হয়তো চিন্তাভাবনা করেছিল পলিটিক্স জয়েন করলেও সাধারণ মানুষের জন্য অনেক কিছু করতে পারবে, বিকজ ক্রিকেট খেলে ক্রিকেটের জন্য করা যায়, সাধারণ মানুষের জন্য কিছু করা যায় না। সেটা ও চিন্তাভাবনা ছিল কিনা আমি জানি না, বাট পলিটিক্সে জয়েন না করলে তো আমাদের ক্রিকেটের জন্য ভালো হতো, এটুকু বলতে পারি। যে এবং খুবই আনফর্চুনেট যে সাকিব আল হাসান এখন যেই ক্রিকেটটা খেলেছেন, আমাদের ক্রিকেটটাকে যেখানে নিয়ে গেছেন, সেখান থেকে এখন আসলে আরও মানে শেষটাও আমি জানি না, তা এখনও শেষ কিন্তু বলা যাচ্ছে না, বাট এই মুহূর্তে এখন যেটা খেলতে পারছেন, যেটা খুবই আনফর্চুনেট তার জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। বিকজ হি ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার, ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিকেটার ছিলেন এতদিন ধরে, তো সেখান থেকে এখন খেলতে পারছেন না, এটা খুব দুঃখজনক। আমি জানি না, বাট আমি পার্সোনালি মনে করি যদি পলিটিক্সে জয়েন না করতেন তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হতো। আপনি রাজনীতি করার অফার পেয়েছিলেন কিনা? নট রিয়েলি, পলিটিক্স ইজ নট কাপ অফ টি ফর মি। ওইভাবে আসলে কোনোদিন বলা হয় বা কেউ কোনোদিন অ্যাপ্রোচ করে, প্রবলি বুঝে ফেলেছে যে আমাকে দিয়ে তো পলিটিক্স হবে না। লোক দেখুন, সবাইকে যে পলিটিক্স করতে হবে এটা আমি বিশ্বাস করি না। পলিটিশিয়ানে পলিটিক্স করুক, আমরা আমাদের কাজ করি, সবাইকে যদি সবার জায়গা থেকে কাজটা করি তাহলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যৎটা ভালো হবে। সবাইকে সব জায়গায় আসতে হবে, আমরা যেন একজন পলিটিশিয়ান নিশ্চয়ই আমরা যেই কাজটা করি সেটা ভালো করতে পারবো না, কিন্তু আমি নিশ্চয়ই পলিটিশিয়ানের কাজটা ভালো মতো করতে পারবো। তো সবাই সবার যেই কাজটা এক্সপার্ট, সেটা করলে মনে হয় আমাদের নিজেদের ভবিষ্যৎটা ভালো। দর্শকদের পার্সপেক্টিভ থেকে একটা কোশ্চেন করতে চাই, যখন বাংলাদেশ ক্রিকেটের উন্নতিটা আপনার হাত ধরে হলো, আপনি অধিনায়ক ছিলেন, তখন মানুষের একটা স্বপ্ন হয়। আপনি যখন নির্বাচক ছিলেন তখন মানুষের কিন্তু একটা এক্সপেকটেশন থাকতো যে এইবার অনেক সাকিব আল হাসান, হাবিবুল হাসান বের করে ফেলবেন, অনেক তামিম ইকবাল বের করে ফেলবেন। এই জায়গাগুলো কেন হয়নি বা কোন কোন বাধা ছিল? মানে আমাদের দেশের আসলে সিলেকশনের সিস্টেমটা কি? সাধারণ মানুষ আসলে দেখেন, কোনো প্লেয়ার যদি তাদের পছন্দ না হয় তারা ব্যাড কমেন্টস করে সোশ্যাল মিডিয়াতে, ভালো করলে ক্রেডিটটা দেয়, কিন্তু তাদের কিন্তু এক্সপেকটেশন থাকে যে হাবিবুল বাশার সুমন আছেন মানে তিনি ভালো প্লেয়ার বের করে আনবেন। তো এই বিষয়গুলো তারা কিন্তু বোঝে না। তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান এবং বাধাগ্রস্ত হয়েছিলেন কিনা নিজেদের চয়েস করার? সিলেকশনটার লম্বা সময় ছিলাম, কিন্তু তো সিলেকশন প্রসেসটাতে বাধাগ্রস্ত হয়েছিলাম, ডেফিনেটলি হয়েছিলাম। সবসময় নিজের মতামতটা দিতে পারি নাই, দিয়েছি, আমি আমার নিজের মতামতের ব্যাপারে আমি সবসময় স্ট্রং থাকতাম, বাট সামটাইমস কম্প্রোমাইজ করতে হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। ওটা একটা ব্যাপার কি, সাকিব আল হাসান সিলেক্টরদের কাজ কিন্তু ট্যালেন্ট ফাইন্ড করে নিয়ে আসা। সাকিব আল হাসান তৈরি না হয় আমি তো খুঁজে বের করতে পারবো না। আমার যদি আমি কাউকে মিস করে থাকি সেটা আমার ব্যর্থতা, কিন্তু ক্রিকেটার কিন্তু সিলেক্টর তৈরি করে না, ক্রিকেটার কিন্তু তৈরি করেন কোচেসরা। সাকিব আল হাসান কিন্তু কোচেসদের হাতে তৈরি হয়েছে, তারপর নির্বাচকরা তাকে পিক করেছেন, কিন্তু তাই তিনি কিন্তু তৈরি হয়েছেন কোচেসদের কাছ থেকে। আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের
নিচের লেভেল বলবো না, আমি রুট লেভেল বলবো। রুট লেভেলের কোচিংটা হয়তো এখন আগের মতো হচ্ছে না, কারণ সাকিব আল হাসানরা, তামিম ইকবালরা, মুশফিক রহিম, মাহমুদুল্লাহরা কিন্তু যেই তখনও কিন্তু তাদের কোচিং লেভেলটা ওরকম তৈরি হয়নি, ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি হয়নি, বাট এখন তো অনেক ভালো। তারা তো ওই সুযোগ সুবিধা তৈরি হয়ে আসতে পারে, আমরা এখন কেন তৈরি হতে পারছি না? এবং যদি ওরকম প্লেয়ার বাইরে থেকে থাকে তাহলে তিনি নিশ্চয়ই এখন বাংলাদেশ দলে খেলতো। এখন তো আমরা প্লেয়ারে খুঁজে পাচ্ছি না, মানে প্লেয়ার খুঁজে পাচ্ছি না, ওরকম প্লেয়ার তো খুঁজে পাচ্ছি না। সিলেক্টর কিন্তু প্লেয়ার তৈরি করে না, সিলেক্টর প্লেয়াররা খুঁজে নিয়ে আসেন। এবং আমি প্রেটি শিওর যে এরকম প্লেয়ার কোথাও নেই যাকে মিস করে গেছি, কারণ আমি প্রচুর খেলা দেখতাম। আমি যত খেলা, আমি খুব কম খেলা মিস করেছি, কারণ খেলাটা দেখতাম ভালো লাগতো, এটা আমার প্যাশন ছিল। আমি সিলেকশন খেলা দেখাটা সিলেক্টরদের পার্ট অফ জব, বাট আমি খেলাটা, এই কাজটা খুব আনন্দের সাথে করতাম। এর ব্যাপারটা সবাই জানে। আমি ফার্স্ট ক্লাস বলেন, প্রিমিয়ার লিগ বলেন, খুব কম খেলা মিস করেছি। তো মোটামুটি আমার মুখস্থ ছিল কোন খেলার কী করেন না করেন। নাহিদ রানা, এখন যেমন নাহিদ রানা কিন্তু আমি 4 বছর আগে একটা ফার্স্ট ক্লাস ম্যাচ দেখেছিলাম। তখন দেখে আমি টেক্সটিং সামবডি যে আমি খেলা দেখতে যাই, হয় না খেলা দেখতে, খেলারকে দেখে আমার মনে হলো ওয়াও, পাইছি একটা খেলার, এরকম অনুভূতিটা খুব কম। আমি একজনের সাথে তার কিছুদিন আগে এরকম একটা ডিসকাশন করেছিলাম যে এত খেলা দেখি, কোনো খেলার মনে ধরে না যে এই ছেলেটা একটা মনে হয় কিছু একটা স্পেশাল কিছু। তো নাহিদ রানাকে দেখে মনে হচ্ছে, তখন জাস্ট স্টার্টেড প্রবলি ফার্স্ট সিজনটা। তো আমি মনে হয় টেক্সট করেছিলাম, সম্ভবত আতার আলী খান মনে আমাদের কারণ আতার ভাই একটা খেলার বোলার দেখছি, স্পেশাল মনে হচ্ছে, হাইট লম্বা এবং সিম হিট করে, সো মনে হচ্ছে এই ছেলেটার মধ্যে স্পেশাল কিছু আছে। তো এরকম কিন্তু আমি যেহেতু অনেক খেলা দেখতাম, খুব বেশি খেলার কিন্তু আমার চোখে পড়েনি যে মিস আউট হয়েছে। একজন দুজন মিস আউট হতে পারে, কিন্তু ওরকম মিস আউট কিন্তু হয়নি। দিস ইজ আওয়ার কোয়ালিটি, এটাই হলো দুঃখজনক ব্যাপার। দিস ইজ হোয়াট উই হ্যাভ। যে সিলেক্টররা খুঁজে নিয়ে আসতে পারেন, বা তৈরি হতে হয় কিন্তু কোচেসদের কাছ থেকে। তো আমার মনে হয় যে আই ডোন্ট নো, আমার ধারণা আমাদের রুট লেভেলের কোচিংটা আরও ভালোভাবে পর্যালোচনা করা উচিত, বিকজ ইয়াং খেলার আসছে, বাট বিশ্বমানের খেলার কিন্তু আমরা তৈরি করতে পারছি না। হ্যাঁ, আপনার কি আফসোস আছে কিনা? যেমন দেখেন, নেতিবাচক হিসেবে ভালো প্লেয়ার পিক করা যায়, কিন্তু দেখা যায় যে আমাদের ঘুরে ফিরে ওই প্লেয়ার ওই 20, 25, 30 জনের মধ্যে সীমাবদ্ধ। এইটা একটা সমস্যা কিনা, ঘুরে ফিরে এই দিনের মধ্যে থেকে নিতে হচ্ছে, বাকি র ট্যালেন্ট বা ভালো প্লেয়ার ওইভাবে আসছে না। এটা অনেক প্যাথেটিক ছিল কিনা? দুটো ব্যাপার আছে। একটা যখন আপনি 20-25 জনের কাজ করবেন, যদি 20-25 জন খুব ভালো হয় সেটা অনেক ভালো, আপনি খুবই চেঞ্জেসের মধ্যে যেতে হচ্ছে না, সো আপনি প্ল্যান করতে পারছেন। এবং বড় টিমগুলো সেটাই করে। কিন্তু আপনি দেখেন, যদি 2000 থেকে 2007 অস্ট্রেলিয়া টিমটা দেখি, চেঞ্জ হয়নি। অনেক ভালো প্লেয়ার, সে প্লেয়ার লাইক স্টুয়ার্ট ল প্রচুর রান করতেন, ঢুকতে পারতেন না, বিকজ স্টিভ ওয়া, মার্ক ওয়া খেলেন, তার জায়গা ছিল না। রিকি পন্টিংয়ের কিন্তু ইভেন আপনার মাইকেল ক্লার্কে কিন্তু ঢুকতে অনেক সময় লেগেছে, বিকজ টিম ওয়াজ এরকম ছিল। সো সেরকম যদি 20-25 জন খুব ভালো হয়, আপনার দলের জন্য খুব ভালো। বাট আবার যদি এমন হয় যে 20-25 জনের বাইরে এমন কেউ নেই যে 20-25 জন সরাতে পারেন, সেটা আবার আরও খারাপ। যে 20-25 জন ভালো পারফর্ম না করে থেকে যাচ্ছে, বিকজ তাদেরকে রিপ্লেস করার জন্য তেমন কেউ নেই, সেটা কিন্তু আরও খারাপ। সো ব্যাপারটা দুটো দিকই আছে। সো আমাদের আসলে সেকেন্ডটা হয়েছে যে বাইরে থেকে কেউ তেমনটা পুশ করতে পারেনি এই 20-25 জনকে সরানোর জন্য। এটা আপনি যেটা বলেন, এটা আসলে দুঃখজনক ছিল। এটা খুব একটা ভালো জিনিস ছিল না আমাদের জন্য। আমাদের আর হওয়া উচিত ছিল প্রথমটা, যে এত ভালো হবে যে বাইরে অনেক ভালো পারফর্ম করবে, যারা ভিতরে ঢুকতে হবে না। কিন্তু এমন হয়েছে যে আমাদের এখানেই যে বাইরে থেকে ওরকম পারফর্মার নেই যারাদেরকে রিপ্লেস করতে পারে। সো এই 20-25 জনকে নিয়ে কাজ করতে হয়েছে। পঞ্চপাণ্ডবের পর ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশের খুবই আসলে একটা কন্ট্রোভার্সি হয়েই থাকে। আমরা দেখি যে খুব ভালো রেটেড ক্যাপ্টেন নেই। নাজমুল শান্ত কয়েকটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করলে, এখন লিটন দাস ক্যাপ্টেন্সি করছেন। এদের মধ্যে থেকে আপনি কাকে মনে করেন যে লম্বা রেসে ক্যাপ্টেন্সি করতে পারবে বলে আপনার মনে হয়েছে মেন্টালি দিক থেকে? ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের মাইন্ড সেট আপটা ঠিক করতে হবে। আমি পার্সোনালি মনে করি, আমরা ইন জেনারেল, আমি সবার কথা বলছি, আই থিঙ্ক মুমিনুল হক ওয়াজ এ ব্রিলিয়েন্ট ক্যাপ্টেন। খুব ভালো ক্যাপ্টেন্সি ছিল, টেস্ট ম্যাচে ভালো করছিলেন। এবং মুমিনুল হক কিন্তু যে সময় স্টার্ট করেছেন তখন কিন্তু আমাদের টপ প্লেয়ারদের সবাইকে পাননি। একটা টেস্ট ম্যাচ কিন্তু আমরা নিউজিল্যান্ড জিতেছি, যেখানে আমাদের টপ প্লেয়ার কেউ ছিল না, মুমিনুল হক জিতেছেন। সেই মুমিনুল হককে কিন্তু আমরা বিভিন্নভাবে ট্রল করে, বিভিন্নভাবে মানে সমালোচনা করে তাকে আমরা ক্যাপ্টেন্সি সরে দিয়েছি। আই থিঙ্ক ওইখানে আমাদের শুরুটা হয়েছিল ক্যাপ্টেন্সি নিয়ে, এই অস্থিরতাটা। ক্যাপ্টেনকে নিয়ে যদি আপনি অস্থির হন, তাহলে কিন্তু ক্যাপ্টেন তৈরি হবে। বিকজ দেখুন, আমরা এখনও কিন্তু সেটেল টিম না, যেটা আসলে হওয়া উচিত ছিল না। এখন উচিত ছিল, সেটেল টিম হওয়া উচিত ছিল। বাট এই আনসেটেল টিমটা আরও আনসেটেল হবে যখন ক্যাপ্টেন সেটেল না হবে।
আমরা তো সেই ট্র্যাডিশন ফলো করছি। আমরা মুমিনুল হককে কন্টিনিউ করতে দেই না, আমি বলে আমরা দেইনি, বিকজ আমরা উই আর আফটার হিম। আমরা প্রতিটা বিষয়ে তার প্রতিটা ছোটোখাটো মিস্টেকে আমরা তাকে আমরা সমালোচনা করেছি, আর দিন শেষে তিনি স্টেপ ডাউন করেছেন। আমরা শান্তকে দিয়ে শান্তর এগেনস্টে লেগেছি, শান্তকে আমরা সমালোচনা করছি, এখনও করছি। লিটন স্টার্ট করেছে, নামগুলি বলছি, লিটন স্টার্ট করেছি, একবার শুরু করেছিল, ব্রেক পেয়েছে, আবার শুরু করেছে। সেকেন্ড ম্যাচে পরে কালকে একজন আমার জিজ্ঞেস করছিল লিটন কি ভালো লাগছে কেমন। আপনি এই প্রশ্নটা 6 মাস পরে করেন, 1 বছর পরে করেন, এখন না। তো এই যখন 6 মাস 1 বছর একটা ক্যাপ্টেন করবে, তাকে নিয়ে আসলে প্রশ্ন একটু কম করলে তার জন্য ভালো, কারণ একটা ক্যাপ্টেন্সি সেটেল হতে কিন্তু 1 বছর সময় লাগে। সব মনে যে এখন আমাদের কিন্তু কোনো অপশন নেই পিছনে ফিরে তাকানো, খুব বেশি কিন্তু অপশন হাতে নেই। আপনি একদম কাউকে ধরে এসে ক্যাপ্টেন্সি বসিয়ে দিয়ে তাকে পরের ম্যাচ থেকেই তাকে সমালোচনা শুরু করবেন, এবার আসলে ক্যাপ্টেন্সি কন্টিনিউ করা, লিঙ্গার করা কিংবা সাফল্য পাওয়ার সম্ভাবনাটা খুব কম। তো এখন যেই ক্যাপ্টেন হোক আমাদের তাকে সময় দিতে হবে, হুয়েভার ইট ইজ, আমাদের অ্যাটলিস্ট তাকে 1 বছর সময় দিতে হবে তার ব্যাপারে জাজমেন্টে যাওয়ার জন্য। আদারওয়াইজ আমরা ক্যাপ্টেন খুঁজে পাবো না। আপনি যাকেই নিয়ে আসেন, এখন আপনি মেহেদী হাসান নিয়ে আসেন, সেম জিনিস হবে। সো আমার মনে হয় যেই আসুক, যেই ক্যাপ্টেন হোক, তাকে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদের দলের ভালোর জন্য। আপনি যখন নির্বাচক ছিলেন তখন এমন হয়েছে যে আপনি যাকে ক্যাপ্টেন হিসেবে প্রেফার করছেন, যে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর জন্য অনেক বেশি পায়তারা শুরু হয়ে গেছে, তাকে রাখা যাবে না, এই জিনিসটা তো অবশ্যই এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা যখন নির্বাচক ছিলাম তখন ক্যাপ্টেন্সিটা পুরোপুরি বোর্ড ডিসাইড করতেন, আমাদের খুব একটা মতামত যে চাওয়া হচ্ছে তেমন নয়। ডিসকাশন হয়েছে, আমরা ডিসকাস করেছি, বাট ইট ওয়াজ ডিসিশন ওয়াজ টেকেন টোটালি বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো এখানে আমাদের খুব একটা মতামত থাকতো না। রাজনীতির একটা বড় তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে আছে, এটা একদম খালি চোখেই দেখা যায়, এবং বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা অনেক বেশি প্যাশনেট। ওয়ার্ল্ডে যদি আমরা ধরি যে ইন্ডিয়ার পরই আমরা কোনো অংশে ইন্ডিয়া থেকে অনেক বেশি আমাদের প্যাশন এত বড়। তো এই জায়গা থেকে রাজনীতির বলয় থেকে বের হওয়াটা কি আদৌ সম্ভব আমাদের জন্য, আমি প্রশ্নটা করতে চাই। রাজনীতি বলতে ঠিক কি বোর্ডের উপর যে আসলে রাজনৈতিক একটা কর্তৃত্ব থাকে, যেমন নির্বাচকদের যেই কাজগুলো থাকে সেই কাজগুলো তো অনেক সময় আপনি নিজেও বলছিলেন যে হয়তোবা চাইলেও সেটা সম্ভব না, বোর্ডের একটা থাকে। তো সবকিছুতেই রাজনৈতিক বলয় থেকে আমাদের কি বের হওয়া সম্ভব? যারা ক্রিকেট খেলেন, মাঠে থাকেন, তাদের আসলে খুব একটা ইফেক্ট হয় না, তাদের খুব একটা আমি প্রেশিও তাদের খুব একটা চাপ পড়ে না, বিকজ ক্রিকেট যারা ক্রিকেটার পারফরমেন্স সব কিছু আসলে সেট করে দেয়। পারফরমেন্সটা করলে কিন্তু আসলে খুব একটা আপনার এটা হয় না, আই ক্যান টেল ইউ দ্যাট। যে আমাদের এমনিতেই অবস্থা যেদিকে পারফর্ম করে তাকে দলে নেবেন, এটা আসলে হয় না। যে আমার মনে হচ্ছে কোনো একজন ক্রিকেটার বলেছিলেন, পারফর্ম করে দলের জায়গা পাননি এমন ক্রিকেট আসলে খুব একটা পাবো না। হয়তো 2-1টা হয়েছে, বাট যারাই দলের থেকে বাদ পড়েছেন নিজেদের কারণেই বাদ পড়েছে। অনেক স্টোরি তো আমরা জানি না, অনেক কিছু বলিও না। সো যারা দলে নিজের জায়গা করতে পারেনি, কিছুটা তো ভাগ্যের দোষ ব্যাপার থাকে, কিছুটা ডিসিশনের ব্যাপার থাকে, বাট 60% নিজের দোষ থাকে। আর যদি আপনি ইসের কথা বলেন, বোর্ডের কথা বলেন, সেটা আসলে যেহেতু আমি কাজ করি আমার ব্যাপারটা ডিফারেন্ট, বাট এটা দেখুন, এটা খুব বেশি ইফেক্ট করে তা আমি বলবো না। বরং আমাদের যারাই এসেছেন তারাই কিন্তু ক্রিকেটের জন্য কিছু করতে চেয়েছেন, এবং দিন শেষে একটা জায়গায় মনে আমরা সবাই একমত থাকি, একটা জায়গায় আমরা সবাই একসাথে হই যে বাংলাদেশ দলটা ভালো খেলো, বাংলাদেশ দলটার ভালোটা কীভাবে করা যায়, এই জিনিসটা কিন্তু আমি দেখেছি। আর একটা বিষয় আপনি বললেন যে ভালো প্লেয়ার বানানোর দায়িত্ব আসলে কোচের। সেক্ষেত্রে আপনারা যখন ভালো প্লেয়ার চুজ করেন, আমাদের দেশে ক্রিকেটটা তো ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। দেখা যাচ্ছে যে সূর্যবংশী 14 বছর একটা ছেলে জীবনে 2বার আইপিএল ম্যাচ দেখতে এসেছে রাজস্থান রয়্যালস, সেই ছেলেটাকে রাজস্থান রয়্যালসের একটা হীরার টুকরো হয়ে গেল। এরকম অনেক উদাহরণ কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে আমরা দেখতে পাই। এখন পাকিস্তান ক্রিকেটও শুরু হয়েছে। আমাদের ক্রিকেটের এই জিনিসটা না, একদম ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। আপনারা যখন নির্বাচক ছিলেন, আপনি যখন ছিলেন, তখন আপনার মনে হয়নি এরকম যে আরো বেশি খেলা দরকার, অনেক জায়গা থেকে প্লেয়ার আসবে, ভালো প্লেয়ার এখন আসতেছে না? মানে আপনারা কি একটু উদ্বিগ্ন হয়েছেন কিনা যে কেন ভালো প্লেয়ার আসছেন? এখন আপনাকে একটা কথা বলি, এই এন্টায়ার আমাদের ঢাকা কেন্দ্রিক কয়টা প্লেয়ার আছে? আই থিঙ্ক অনলি ওয়ান, তাসকিন, যে ঢাকার স্থানীয়তে ঢাকা থেকে খেলা রয়েছে। আমাদের যত খেলোয়াড় এসছে, আই থিঙ্ক অল অফ দেম, মোস্ট অফ দেম, সবাই কিন্তু ঢাকার বাইরে থেকে এসছে, সবাই ঢাকার বাইরে। ঢাকা থেকে কিন্তু আপনি ঢাকার অনেক ট্রেনিং একাডেমি দেখবেন, প্লেয়ার কিন্তু আসে নাই। এখন তাসকিন ছাড়া কিন্তু ঢাকার একাডেমিতে কিন্তু প্লেয়ার আসে নাই। ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিক হয়েছে, ক্রিকেটটা মানে ঢাকা প্লেয়াররা বাইরে থেকে আসছে, কিন্তু ক্রিকেট খেলাটা ঢাকাতেই বেশি হচ্ছে।
আমাদের সময় আমাদের যেই জিনিসটা হয়েছে মানে বাংলাদেশ স্পোর্টসে ওভার দি ইয়ার্স, ঢাকার বাইরে খেলাগুলি কমে গেছে। আমরা যখন ছোট ছিলাম, আমি ধরেন কুষ্টিয়া শহরে মানে আমার আব্বা চাকরি করতেন, চাকরির সময়টা মাদারীপুরে কেটেছে, তারপরে কুষ্টিয়াতে বড় হয়েছি। তখন আশেপাশে নেবারিং ডিস্ট্রিক্টগুলিতে ছোট ছোট শহরগুলিতে প্রচুর খেলা হতো। শীতকাল মানে আজকে এই টুর্নামেন্ট, কালকে ওই টুর্নামেন্ট, ওই পোড়াদায় একটা খেলা চলছে, ঝিনাইদাটা খেলা চলছে, এই চুয়াডাঙ্গাটা খেলা চলছে, কুষ্টিয়া খেলা চলছে। এই ক্রিকেট সিজনটা প্রচুর খেলা হতো, আমরা প্রচুর খেলতাম। আমাদের এখন যে সমস্যা হচ্ছে, খেলা কিন্তু হচ্ছে, সারা বাংলাদেশে খেলা হচ্ছে। আপনি দেখবেন সব ডিস্ট্রিক্ট ডিভিশনের কোচেস আছে, আছে, খেলার সংখ্যা কমে গেছে, টুর্নামেন্ট কম। আমাদেরটাও আমি এখন যেটা দেখি যে আমাদের ক্রিকেটাররা সারাদিন প্র্যাকটিস করে, কোনো একটা একাডেমিতে যে প্র্যাকটিস করছে। আমি দেখি তো, আমার বিষয়ে যাই, ম্যাক্সিমাম আশেপাশে যাই, সবাই দেখবে যে সব ডিস্ট্রিক্টে একটা কোচেস আছে, তার ট্রেনিং একাডেমি আছে, তারা প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে। খেলার সংখ্যা কম। খেলার হতে গেলে কিন্তু আপনি খেলতে হবে, ওইটাই হলো আসল পরীক্ষা আপনার। ওইখানে গিয়ে কিন্তু আপনি খেলা তৈরি হবেন। আমাদের মফস্বলে ডিস্ট্রিক্টগুলিতে খেলার সংখ্যা অনেক কমে গেছে। আপনি একটু খবর নিয়ে দেখেন, একটা সময় খুলনা ডিভিশন থেকে ম্যাক্সিমাম প্লেয়ার উঠেছে। আমার সময় তো 80% খুলনার প্লেয়ার ছিল আমাদের সময়, লম্বা সময়। কিন্তু মাশরাফি, সাকিব, আমি, তিমরুল কায়েস, অনেক খেলার আমরা মানে শেষ করতে পারবো না। 80% খুলনার প্লেয়ার ছিল। খুলনায় লিগ হয় না, লিগ হয়তো 2 বছর 3 বছর ধরে হয় না। আমার শহর কুষ্টিয়াতে 3 বছর ধরে লিগ হয় না, ক্রিকেট লিগ হয় না আমার। আর আপনি সব জায়গায় দেখেন ক্রিকেট লিগ, অনেক শহরে ডিস্ট্রিক্টের লিগ হয় না এখন। সবাই আগে কিন্তু এই লিগগুলি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন করতো, এখন কিন্তু তারা একটু কম করেন। সো আমাদের যেটা বড় সমস্যা, ডিস্ট্রিক্ট ওয়াইজ, মফস্বল ওয়াইজ খেলাটা কমে গেছে। আপনি যদি ক্রিকেটার তৈরি করতে হয়, ক্রিকেটার বের করতে হয়, ক্রিকেটার না যে কোনো স্পোর্টস বের করতে হলে কিন্তু প্র্যাকটিস না, একাডেমি না, ম্যাচ খেলে তৈরি করতে। একাডেমি তো থাকবেই, সেখানে আপনি খেলোয়াড়দের স্কিল নিয়ে কাজ করবেন, খেলোয়াড়দের ইমপ্রুভ করবেন। বাট ম্যাচ আমাদের শুরুটা প্রচুর খেলা খেলতে হবে। আপনি ইন্ডিয়ার কথা বললেন না, ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, আমি যে এইগুলি নেবারিং ডিস্ট্রিক্ট দেখেছি, পাকিস্তান বলেন, কিংবা ওই অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বলেন, এই বয়সের ছেলেরা প্রচুর ম্যাচ খেলে, প্রচুর খেলা খেলে। তারপরে খেলা থেকে যে ভুলগুলি করে সেগুলো নিয়ে কোচটা কাজ করেন, কিংবা যে টেকনিক নিয়ে কাজ করেন। বাট যেটা হয় এই সময়টুকু, এই পিরিয়ড অফ টাইমটা তার প্রচুর ক্রিকেট খেলে, মানে ম্যাচ খেলে থাকে। আমাদের ম্যাচটা হয় না কেন, বা কাদের জন্য হতে পারে না? ইটস এ গুড কোশ্চেন অ্যাকচুয়ালি, কেন হয় না? বিকজ যেটা বললাম যে আমাদের যখন শুরু করেছি তখন তো আসলে এখনকার তো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ সাপোর্ট ছিল, তখন তো প্রচুর খেলেছি আমরা। তখন আমাদের ডিস্ট্রিক্টে দেখতাম টুর্নামেন্ট হতো, টুর্নামেন্ট জাঁকজমক টুর্নামেন্ট হতো, বিভিন্ন ক্লাবগুলি পার্টিসিপেট করতো, তারা মানে টিম ক্লাব করতো, মাঠে আসতো। এখনও ক্লাবগুলি আছে, কিন্তু তারা লিগ হলে হয়তো পার্টিসিপেট করতে চান না, কিংবা তারা চান ক্লাব থাক, লিগটা না হোক। এটা কেন হচ্ছে সেটা ফাইন্ড আউট করা খুব দরকার। কারণ যেটা বললাম যে এই অবস্থায় এসে আমাদের খেলাটা তো বাড়ার কথা ছিল, কমে গেছে, সেটা আসলে আনফরচুনেট। মিডিয়ার প্রভাবটা কিভাবে দেখেন বাংলাদেশ ক্রিকেটে? আসলে যেহেতু আসলে কিছু হলেই নিউজ হয়ে যায়, মানে একজন ক্রিকেটার প্র্যাকটিস করে বাইরে যাচ্ছে সেটাও নিউজ, নির্বাচক আসলে নিউজ, বোর্ড প্রেসিডেন্ট আসলে নিউজ, সব কিছুতেই যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাভেলেবল, সোশ্যাল মিডিয়ার কারণেই বাংলাদেশ ক্রিকেটের যে আসলে একটা আলোড়ন, সেটাই তো অস্বীকার করার কিছু নেই। মিডিয়ার উপস্থিতির কারণে ক্রিকেটটা অনেক বড় ব্র্যান্ডে দাঁড়িয়েছে। কিন্তু এখন মিডিয়ায় অনেক বড় সমস্যা কিনে, এবং কোন কোন সমস্যা আপনি নিজে ফেস করেছেন যে এই জিনিসটা না হলেও পারতো? এই সময় আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, আমাদের সময় মিডিয়া ছিল, বাট মিডিয়া স্ট্রং। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ইজ ভেরি স্ট্রং। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক কিছু লেখা হলে সেটা খুব অথেন্টিক লেখা হতো, এবং যখন তারা লিখতেন কোনো একদম সেটা বিশেষ পুরোপুরি সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু তারা লিখতেন। ব্যাপারটা এমন ছিল আমাদের সময়। তারপরে সোশ্যাল মিডিয়া ছিল। সোশ্যাল মিডিয়ার আপনি ইগনোর করতে পারবেন না, কারণ এখনকার দুনিয়াটা সেরকম, সেটা ইগনোর করতে পারবেন না। বাট সোশ্যাল মিডিয়ার একটা ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। অনেক খারাপ দিকের সবচেয়ে বড় খারাপ দিকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন যে নেগেটিভ ইস্যুগুলি বেশি ট্রেন্ডিং হয়, পজিটিভ ইস্যুতে নেগেটিভ ইস্যুতে বেশি ট্রেন্ডিং হয়, এবং অনেক খেলোয়াড় সেটা নিতে পারেন না। প্রবলেম সেটাই। এখন আসলে খেলোয়াড়দের এই জিনিসটা শিখতে হবে যে কীভাবে নেগেটিভ সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করা যায়, বিকজ এটাকে আপনি ইগনোর আপনি করতে পারবেন না, এটাকে আপনি ফেস করতে হবে। আপনি যেটা বললেন ক্ষতিটা এটাই, কারণ এইটা কিন্তু সমস্যা, এটা আপনি কীভাবে থামবেন, এটা তো আসলে সাধারণ মানুষের হাতে। এটা আপনি
আগে একটা প্রিন্ট মিডিয়া যেমন একজন সাংবাদিক আপনি চিনেন, তাকে আপনি প্রশ্ন করতে পারেন আপনি কেন সেই রিপোর্টটা লিখবেন তিনি যখন কোনো রিপোর্ট করতেন তিনি জেনে বুঝেই করতেন। আর সোশ্যাল মিডিয়া যখন ট্রেন্ডিংটা হয় তখন তো আসলে সবাই করতে থাকেন, সেটা আটকানোর কোনো উপায় নেই। বাট যেই ক্ষতিটা করে যেই নিউজগুলি অথেন্টিসিটি নেই, যে নিউজগুলি সত্যতা যাচাই করার আগেই আমরা সেটা নিয়ে কথা বলা শুরু করে দিই, কোনো খেলোয়াড়কে নিয়ে যখন একদম ঢালাওভাবে সমালোচনা করতে গিয়ে, এটা আসলে খেলোয়াড়দেরকেও ইফেক্ট করে, খেলাকে ইফেক্ট করে, সেটা আসলে আমাদেরকে সাহায্য করে না। ডেফিনেটলি ক্রিকেট নিয়ে আপনি করছেন, সেটা যেহেতু ক্রিকেটের সবার আগ্রহ আছে বলে সেটা নিয়ে সবাই আলোচনা করছে, বাট যখন এই আলোচনাটা ওই পর্যায়ে চলে যায় সেটা ক্রিকেটকে সাহায্য করে না, কোনো স্পোর্টসকে সাহায্য করে, কোনো স্পোর্টস পার্সনকে সাহায্য করে না, বিকজ অনেক স্পোর্টস পার্সন সেটাকে নিতে পারে না। আলটিমেটলি দিন শেষে সবারই ক্ষতি হয়। নেক্সট 5 পঞ্চপাণ্ডব আপনি কাকে দেখেন? নেক্সট 5 পঞ্চপাণ্ডব হতে সময় লাগবে এবং আমি তেমন কাউকে দেখছি না এই মুহূর্তে। যারা আসছেন নতুন তাদের মধ্যে ওরকম ট্যালেন্ট খুব বেশি দেখছি না। আমি হয়তো মাঝখানে একটা গ্রুপতে ফেড আউট হয়ে গেছে, মানে আই থিঙ্ক নাসির হোসেন অনেক উপরে যাওয়া উচিত ছিল, সাব্বির রহমান আরও উপরে যাওয়া উচিত ছিল, উই মিসড আউট ইমরুল কায়েস অলসো। বাট এখন যারা খেলছেন তাদের মধ্যে ঠিক পঞ্চপাণ্ডবের মানে আমাদের যেই লিগেসিটা চলে গেছে আর কি, এখনও যদিও মুশফিকুর রহিমান খেলছেন, সাকিব আল হাসান রিটায়ার করেননি, বাট বাকি সবাই তো চলে গেছেন। তাদের মধ্যে ক্রিকেটার আমি শুধু স্কিলের দিকতে না, আমি টকিং অ্যাবাউট মেন্টালিটির দিকতে, আমি স্কিলের কথা বলছি না যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, আমি নাম্বার 1 প্লেয়ার হতে চাই, আমি ওই লেভেলের প্লেয়ারদের সমান হতে চাই, এই চিন্তা ভাবনাটা আমি খুব বেশি দেখছি না। লিটন ইজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার, লিটনের মতো ক্রিকেটার, লিটনের মতো ট্যালেন্টেড ক্রিকেটার কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট এখন খুব কম। বাট আই এম নট শিওর লিটন বিরাট কোহলি যদি স্কিলের দিকতে বলেন হি ইজ অ্যাজ গুড অ্যাজ বিরাট কোহলি, বাট বিরাট কোহলির চিন্তাভাবনা আর লিটনের চিন্তাভাবনা কোথায় সেটা একটা অনেক বড় কোশ্চেন মার্ক। মিরাজ সাকিব আল হাসান হতে পারবে না কেন? এই একটা জিনিস যদি ধরেন হতে পারবে না তা বলা যাচ্ছে না, ডেফিনেটলি হতে হবে। মিরাজ কিন্তু সেই পথেই আছে, তার পারফরমেন্স সেটাই বলছে। বাট মানে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই কিন্তু সাকিব আল হাসান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মিরাজকে সেখানে যেতে হলে তার 1-2 বছর অপেক্ষা করতে হবে। বাট মিরাজ যেভাবে শুরু করেছিল এটুকু বলতে পারি, তার থেকে মিরাজ অনেক দূরে এগিয়ে এসছে। এখন কিন্তু মিরাজ অনেক বেটার, পারফরমেন্স অনেক ভালো হচ্ছে। তো হতে পারবো না তা না, বাট এই মুহূর্তে ঠিক ওইখানে দাঁড়িয়ে দিই। দর্শকদের পার্সপেক্টিভ থেকে আরেকটা কোশ্চেন করতে চাই, নাজমুল শান্ত টি-20 স্কোয়াডে থাকলে সাধারণ মানুষ তো কথা বলবি, সাধারণ মানুষ কিন্তু মনে করে যে নাজমুল শান্ত টি-20তে চলে না, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমাদের টি-20 যদি স্ট্রাইক রেট দেখেন তাহলে কিন্তু টি-20 প্লেয়ার খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। আমি দিন দেখছিলাম প্রবলি তো 115-20, তৌহিদ হৃদয় প্রবলি 131, অনলি মানে যার স্ট্রাইক রেটটা টি-20 ক্রিকেটের সাথে যায়, আর কারোর কিন্তু যায় না। তো যতদিন না যায় ততদিন যারা ভালো তাদেরকে নিয়েই আপনি এগোতে হবে। নাজমুল শান্ত কিন্তু এর মধ্যে কিন্তু টি-20 ফরম্যাটে সেঞ্চুরি আছে, আমাদের বিপিএলে কিন্তু পারফরমেন্স খারাপ না, এবং যারা খেলছেন তাদের যদি দেখেন তাদের সাথে পারফরমেন্স করে খারাপ মনে হয়, ইজ ওয়ান অফ